যখন ভূত আসে, এই একটি শব্দ এমনই একটি গা ছমছমের শব্দ। তাহলে ভাবুন, যদি সত্যি ভূত আসে আর আপনি সেই মুহূর্তে কোনো হন্টেড প্লেসে আছেন, তাও একা, আবার মধ্যরাতে, তাহলে সেই সিচুয়েশনে আপনি কি করবেন? আপনার শরীরে ওই মুহূর্তে ঠিক কেমন ফিল দেখা দেবে? তো ঠিক এমনই একটি ঘটনার সাক্ষী হতে চলেছি আজ আমরা। মিডনাইট স্টেশন, মধ্যরাতে স্টেশনে গলাকাটা বা স্কন্ধকাটা সেই ভূতের গল্পে এবং ভয়েসে আমি ডায়নামো, এবং আপনারা আমার সাথে আছেন 10ম এপিসোডে। তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছে সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, তাই তো আমার 10ম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিমহিম করা রেল লাইনের একটি গলাকাটা সত্য ভূতের গল্প। অবশ্যই এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবে বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলো দেখি কি ঘটেছিল সেই রাতে। বেশ কিছু বছর আগের কথা, প্রায় 2012 কিংবা 2013। তো সেদিন ছিল আমার বড় মামার মেয়ের জন্মদিন। গ্রামের লোকজন থেকে শুরু করে সমস্ত রিলেটিভ এবং আমরাও ইনভাইট ছিলাম। তো সেদিন আমরা সকাল সকাল মামার বাড়িতে পৌঁছে যাই। প্রায় আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার। তো সেখানে যাওয়ার পর দেখলাম অনেকেই আছে। তো সবাইকে টুকটাক চিনতে পারলেও একজন অপরিচিত আননোন ব্যক্তিকে চিনতে পারছি না। বয়স প্রায় 57 বছর হবে। তো তার কিছুক্ষণ পরেই জানতে পারি তিনি আর কেউ নন, আমার দাদুর খুব ক্লোজ একজন বন্ধু। আমার দাদু ছিলেন পেশায় একজন পুলিশের চাকরি করা কর্মরত ব্যক্তি, এবং তার বন্ধুও ছিলেন তার সহপাঠী, এবং দুজনেই একসঙ্গেই কলকাতা যাদবপুরেই ডিউটি করতেন। তাই আমার দাদু রিটায়ার হয়ে গেলেও ওই দাদু রিটায়ার হতে আরও প্রায় 3 বছর বাকি ছিল। তো বোনের জন্মদিন উপলক্ষে সেই দাদুকেও ইনভাইট করা ছিল। আর এরই মধ্যে সেই দাদুর সাথে আমার বেশ ভালো একটি দাদু ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে যায়। তো আমার বয়সটাও খুব একটি বেশি ছিল না, আর তখন যেহেতু আমি অনেক ছোট, আর তাই ভূতের গল্প শুনতেও আমার খুব আক্ষেপ ছিল। তো তেমনই সারা দিন কাটার পর রাতে মা বাবা দাদু দিদা বোনেরা মামারা সকলে মিলে আড্ডা করার পরে আমি এবং সেই দাদুটা একসঙ্গে ঘুমোতে যাই। আর তখনই আমি আর দাদু নানান কথার প্রসঙ্গে দাদুকে বলি, দাদু একটা ভূতের গল্প শোনাও না। তো দাদু আমার রিকোয়েস্টটা রাখার জন্য তার জীবন থেকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আমাকে খুলে বলে। আর যেটা শোনার পর আমার গায়ের লোম পুরো সোজা। আর মনে মনে ভাবছিলাম, এটাও সম্ভব, এমনটাও হতে পারে। তো ঘটনাটি আমার বেশ ভালোভাবে লাইন টু লাইন মনে আছে। আর এমন ঘটনা ভুলে যাব বা কি করে? তো অনেক কাল আগের কথা। দাদু ছিল অনেক ছোট, সম্ভবত মানুষটির বয়স ছিল প্রায় 16 বা 17 বছর। তো স্টেশনের নামটা আমার মনে নেই, কিন্তু ঘটনাটি কলকাতার একটি লোকাল ট্রেন লাইনের ঘটনা। তো দাদুর বাড়িটি ছিল স্টেশনের পাশেই। একদিন দাদু মধ্যরাতে কোনো এক কারণে তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়। তবে কথা হচ্ছে, যাবে তো যাবে, কিন্তু কোথায় আর যাবে এত রাতে? তো দাদু কি করলো, পাশে স্টেশনে এসে খানিকক্ষণ বসে রইল। বেশ কিছুক্ষণ বসার পর দাদু ভাবলো যে ইস, আর ভালো লাগছে না, কোথায় যাব? তো এদিকে মশার কামড়, একটু হাঁটছে তো একটু বসছে। এমনই করতে করতে দাদু তখন ভাবলো, ভাবনাটা হঠাৎই যেন চলে আসলো, একটু যাই, রেল লাইন দিয়ে হেঁটে বেড়াই। তখন দাদু স্টেশন থেকে প্রায় 200 মিটার সামনে গিয়ে রেল লাইনের পাতের উপর গিয়ে দাদু চুপচাপ করে বসে। এবার দাদুর মনে হচ্ছে একটু বিড়ি খেতে পারলে বেশ ভালো হতো, নিজেকে যেন শূন্য শূন্য মনে হচ্ছিল। তো দাদু ভাবলো, এই পথ দিয়ে তো মাঝে সাঝেই অনেকে রেল লাইনের এপার ওপার করে, তো দেখা যাক তেমন কেউ যদি আসে তাহলে তার থেকে একটি বিড়ি চেয়ে নেবে। কিন্তু দুর্ভাগ্য, কেউ আর আসছিল না। প্রায় রাত 1:30 বাজে, তখন আর অত রাতে কে বা আসবে? এমনই চিন্তা ভাবনা করতে করতে দাদু দেখলো ওই রেল লাইন জুড়ে দূর থেকে যেন কেউ দাদুর দিকেই আসছে। তখন দাদুর মনে একটু দোলা দিয়ে যায়। সে ভাবে যে যদি একটি বিড়ি পাওয়া যায় তার কাছে, তাহলে তো বেশ ভালোই হবে। এমনই ভাবতে ভাবতে ওই দূরের লোকটা যখনই অনেকটা কাছে চলে আসে, তখন দাদু যা দেখতে পেল, ওই জায়গায় আমি থাকলে আমাকে মনে হয় খুঁজেই পাওয়া যেত না। আমি কেন, হয়তো আপনি থাকলেও সেই একই রকম মনে হতো। দাদু তখন আবছা আবছা ভাবে দেখতে পেল একটি ছেঁড়া জামা আর একটি ছেঁড়া প্যান্ট পরে একটি লোক মাটি থেকে প্রায় 1 হাত শূন্যে ভেসে তার দিকেই এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্য, তার শরীর থাকলেও কোনো মাথা নেই। গলা দিয়ে যেন রক্তের ছোটা সারা শরীর জুড়ে নেমে আসছে। আর দাদু এটা দেখার পর
এক সেকেন্ডও সময় নষ্ট না করে দেখবে রেল লাইনের পাশে অনেক বড় বড় ঝোপ জঙ্গল হয়ে থাকে। তো দাদু তারই একটি ঝোপের মধ্য গিয়ে চুপচাপ বসে পড়ে আর উঁকি মেরে সব দেখতে থাকে। আর যখন সেই স্কন্দ কাটা আত্মাটি দাদুর একেবারেই কাছে এসে গেছে, তখন সেই রেল লাইনের যে পাশে দাদু ছিল তার ঠিক বিপরীত লাইন দিয়ে ওই অশরীরী হাসছিল। তখন ধীরে ধীরে সেই আত্মাটির দাদুর একেবারে সামনে দিয়ে আরও কিছুটা সামনে গিয়ে একটি ডোবার বা জলাশয়ের মধ্যে বিলীন হয়ে যায়। আর এই ঘটনাটি দাদু একেবারেই খালি চোখে স্পষ্ট দেখতে পায়। যদিও বা দাদু ছিলেন বেশ সাহসী, তবুও সচক্ষে এমনই একটি অদ্ভুত রহস্যময় ঘটনা দেখে একটু তো গা ছমছম করবেই। তো বলুন তো, আপনিও যদি ওই জায়গায় থাকতেন তো কি করতেন? আপনার মনে কেমন ফিল হতো? আর সবশেষে আমার একটি প্রশ্ন, আপনি কি কোনোদিন এমন কোনো ভুতুড়ে ঘটনার সাক্ষী হয়েছেন? আর যদি কোনোদিন এমন ঘটনার শিকার হয়ে থাকেন তো কি করবেন তখন? তো আশা করি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আমরা সকলেই তা জানতে চাই। তো চলে যাচ্ছি পরের একটি ছোট্ট ঘটনায়। এই ঘটনাটিও আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি প্যারানরমাল ছোট্ট ঘটনা। আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল প্রায় 1 কিলোমিটারও নয়। তো সিজনটা ছিল হয়তো বৈশাখে শুরু, তবে যখন ওই চড়ক মেলা ও অষ্টক গান হয় সিজনটা তখনকার। তো এমনই একদিন প্রতি বছরের মতো সেদিনও আমাদের গ্রামে ওই প্রাইমারি স্কুলে চড়ক মেলার আয়োজন হয়, আর ঠিক তার পরের দিন হয় অষ্টক মেলা। তো আমার মা ও বোন এরা সবাই চড়ক মেলা দেখে বাড়িতে আসে। আর তখন ডিনার কমপ্লিট করে মোটামুটি তখন 8:30 বাজে। আবার মা একা একা অর্কেস্ট্রা দেখতে যায়, কারণ প্রতিবারই আমাদের এখানে চড়কের পরে রাতের দিকে সারেগামাপা থেকে কোনো এক সিঙ্গারকে আনা হয় অর্কেস্ট্রা দেখার জন্য। আর মা তখন একাই যায় এবং ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বা 10:30 বাজে। যখন মা একা একা রাস্তা দিয়ে আমাদের জন্য কিছু খাবার কিনে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আনতে থাকে, তখনই সামনে প্রায় 15 সেকেন্ডের জন্য রাস্তার দুপাশে বিশাল আকারের দুটি বাঁশবাগান পড়ে। মানে ওই বাঁশবাগান দুটি রাস্তার দুপাশ জুড়েই থাকে, আর যেখানে আগেও অনেক অলৌকিক ঘটনা অনেক লোকমুখে শুনতে শুনেছি। কিন্তু আমার মায়ের সঙ্গে যে এটা ঘটলো সেটা একেবারেই অবিশ্বাস্যকর একটা ঘটনা। যখনই আমার মা রাস্তা দিয়ে চুপচাপ এক মনে হেঁটে চলেছে, হঠাৎই আমার মায়ের সামনে একটি বাঁশ রাস্তার এপাশ ওপাশ জুড়ে একদম রাস্তা বরাবর সমানভাবে নিচু হয়ে যায়। আর তখনই আমার মা বুঝে যায় এটা প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়। সঙ্গে সঙ্গে মা হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করতে থাকে, আর সেই মুহূর্তেই তুম করে ওই বাঁশটি আবার উপরে উঠে যায়। তখনই মা ওই মহামন্ত্র জপ করতে করতে বাড়িতে ফিরে আসে। যেহেতু আমার মা বাবা ছিলেন কৃষ্ণ ভক্ত, দীক্ষা নিয়েছিলেন তারা দুজনেই, আর এই মহামন্ত্রের এমনই ক্ষমতা যে কোনো ভূত পেতনি দৈত্য দানব এর কাছে বশ হতে বাধ্য। তো ওই মুহূর্তেই আমার মা আরো জোরে জোরে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছায়। আর এই ঘটনাটি আজও আমার মা অনেককে কথা প্রসঙ্গে বলতে থাকে। তো ওই মুহূর্তে মা আরো জোরে জোরে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছায়, আর এই ঘটনাটি আজও আমার মা অনেককে প্রসঙ্গ মতে বলে থাকে। তো ভগবানের কাছে অনেক শুকরিয়া যে মায়ের কোনো প্রকার কোনো ক্ষতি হয়নি, ভালোভাবেই বাড়িতে ফিরতে পেরেছিল। তো বন্ধুরা, ঘটনা দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি প্রথম ঘটনার তুলনায় সেকেন্ডের ঘটনাটা অতটা ইন্টারেস্টিং নয়, তবুও বলবো যদি ভালো লেগে থাকে তাহলে এমনই রহস্য রোমাঞ্চকর গল্প বা ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার ভূতপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর চাইলে আপনারাও আমাকে গল্প পাঠাতে পারেন। ইমেল আইডি ভিডিওটির স্ক্রিনে এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন, যদি আপনার জীবনে এমন ধরনের ঘটনা ঘটে তখন আপনি কি করবেন? আর যদি এমন ঘটনা আপনার সঙ্গে ঘটেই থাকে তাহলে আপনি চাইলে অবশ্যই আমাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী সানডেতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ এবং প্রিয় বাংলাদেশ।